আসসালামু আলাইকুম। আমি এর আগেও ভিডিও দিয়েছি বেশ কিছু। তো আজকে আপনাদের সামনে আমি কয়েকটা বিষয় নিয়ে বলবো। আমাদের চলমান দেশের যে বিভিন্ন ধরনের সংকট, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটি কাদের জন্য? আজকের ভিডিওটি হচ্ছে ছাত্র, শিক্ষক, সাধারণ জনগণ, যেমন ব্যবসায়ী, সকল ধরনের পেশাজীবী সকলেই। এখন আমাদের আজকের যে বিষয়বস্তু, যে বিষয়গুলো আমরা অত্যন্ত চিন্তিত এবং উদ্বিগ্ন। আমরা গত 30-35 দিনে দেখলাম যে আমাদের ছাত্ররা যেভাবে তারা রাস্তায় নামছে। এখানে আমাদের দেশে অনেক বড় বড় কথা বলার লোকজন ছিল, যাদেরকে আমরা সুশীল সমাজ বলি, তাদের নাম নাই বললাম। গত গত 10 থেকে 15 বছরে আওয়ামী লীগের আমলে, গত 10 থেকে 15 বছরে আমি এটা জেনে শুনে বলছি এবং প্রথম আলো আমি এটা পড়ছি। বাংলাদেশ থেকে প্রায় 10 থেকে 12 হাজার শিক্ষার্থী তারা দেশের বাইরে চলে গেছে, যারা প্রত্যেকে ছিল অত্যন্ত মেধাবী। তার মানে আমরা বড় ধরনের একটা মেধা হারিয়েছি, এটা একটা বিষয়। তো এখন আমরা দেখছি যে করোনার পর থেকে শুধুমাত্র আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আর আমাদের ছাত্রছাত্রীদেরকেই ব্যবহার করা হচ্ছে। তাদের যে একটা যৌক্তিক আন্দোলন, সেটা সুন্দর এবং সেটা আদায় হয়েছে। লাস্ট প্রধানমন্ত্রীর যে পদত্যাগ, সেটা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত দুঃখের বিষয়, একজন শিক্ষক হিসেবে আমি বলছি, গতকালকে আমি দেখলাম রাত 9:30টার সময় আমি বাজারে, তখনও দেখি যে আমি যে ছেলেগুলোদেরকে দেখলাম তারা সর্বোচ্চ 8, 9, 10-এ পড়ে। তারা এখনও পর্যন্ত রাস্তায় থাকবে কেন? তারা বিভিন্ন দেয়াল লিখছে, বিভিন্ন ব্যানার ফেস্টুন বানাচ্ছে। এগুলো তো ঠিক না। যার যেখানে স্থান তাকে সেখানে থাকতে দিতে হবে। তাদের বিজয় হয়েছে। এখন দেশের প্রত্যেকটা সেক্টরে একটা প্রশাসন আছে, সেখানে বড় ধরনের রদবদল হয়েছে এবং তাদের সেই জায়গাতে সেই প্রশাসন দায়িত্ব পালন করবে। অত্যন্ত কষ্টের সাথে বলতে হচ্ছে আপনাদেরকে যে আজকে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক, ছাত্রদল হোক, যুবদল হোক, জামাত হোক, শিবির হোক, খেলাফত মজলিস হোক, যে হোক না কেন, যত ইসলামিক দল হোক, নন ইসলামিক দল হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, এখানে আমি ধরলাম যে সর্বোচ্চ সহিংসতা চালিয়েছে শেখ হাসিনা। সে অনেক অন্যায় করেছে, এটা সত্য, এখানে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সে বিদায় নেওয়ার পরে আমরা দেখলাম যে তাদের অনেক নেতাকর্মী, তাদেরকেও কিন্তু বাড়িঘর ছাড়া লাগছে। আমার কথা হচ্ছে, আমরা যদি তাদের মতো করি, তাহলে পার্থক্য হলো কোথায়? পার্থক্য থাকলোটা কোথায়? আমি ধরলাম আওয়ামী লীগ সর্বোচ্চ অন্যায় করলো, এখন আমি বিএনপি, জামাতের বা অন্য কোনো দলের, অথবা আমি কোনো ছাত্র, অথবা আমি কোনো বিশ্ববিদ্যালয়তে পড়ি, যেই হই না কেন, শিক্ষক চিকিৎসক আমি যেই হই না কেন, আমিও যদি সেই তাদের নীতি অনুসরণ করি, তাহলে আমাদের সেই অর্জনটা কোথায়? এখন এটা অত্যন্ত ভয়াবহ দিক। তার মানে মানুষ কখনো কুকুরের পায়ে কামড় দেয় না। সুতরাং আমাদের নিম্নতম ভেদাভেদ, এটা আমাদের থাকা উচিত নয়। দিন শেষে সবাই কিন্তু মানুষ। আবার 5 বছর যাবে, 10 বছর যাবে, তখন আবার যখন আওয়ামী লীগ আসবে, তখন এরাও ঘর বাড়ি ছাড়বে। এটা তো কোনো একটা সুস্থ সমাজ ব্যবস্থা হতে পারে না। তো এই একটা বিষয় গেল, গুরুত্বপূর্ণ বিষয়। আর শিষ্টাচারিতার একটা বিষয় আমি বলবো। গত কয়েকদিনে যে বিষয়টা আমি লক্ষ্য করলাম, এটা আমি আমার মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদেরও বলছি। দেখেন, আপনাদের 1 মিনিটে আমি ছোট্ট একটা ঘটনা বলি। যদি কারো মনে হয়, তারা আমার সাথে ফোনে যোগাযোগ করলে আমি ডিটেলস দিয়ে দেবো প্রমাণ সহ। একজন ম্যাজিস্ট্রেট আছে, তো ওনার নামটা আমি বললাম না। আর তো ওনার এজলাসে খালেদা জিয়ার বিচার হবে। তো খালেদা জিয়ার আইনজীবীরা বেসিক্যালি তারা দাবি করছে তার জামিনের জন্য। তো এজলাসে যখন উনি আসার পরে তখন উনি খালেদা জিয়াকে বলছে যে আপনি বাংলাদেশের পরপর 2বারের প্রধানমন্ত্রী, প্লিজ আপনি আসন গ্রহণ করুন, আপনি বসেন, আপনি আমার সামনে দাঁড়ায় থাকবেন না। তো এখানে দেখেন, তো এখানে কিন্তু সেই ম্যাজিস্ট্রেট কিন্তু সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছে খালেদা জিয়াকে। তো আমি তার নাম বললাম না। যদি কারো মনে হয় যে এটা আমি বানাই গল্প বলছি, আমাকে ফোন দিলে আমি তার নাম ঠিকানা বলে দেব। কারণ তার সাথে সেই ম্যাজিস্ট্রেটের সাথে আমি 2 ঘন্টা মিটিং করছি, যে কোনো একটা বিষয় নিয়ে, লেখাপড়ার বিষয় নিয়ে মূলত। তো এখন আমরা দেখলাম যে আমাদের যে ক্রীড়াঙ্গনে
আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ সাহেব উনি উনি সেখানে আমাদের সাবেক ক্রিকেটার। আপনাদেরকে জানাই রাখি, আপনি যদি একটা দায়িত্ব পালন করবেন, সেই দায়িত্বের উপরে যদি আপনার কেস স্টাডি করা না থাকে, তাহলে তো সেই দায়িত্বটা ভালোভাবে পালন করা হবে না। এখন আপনি বলছেন যে বৃষ্টি হবে, তাহলে বৃষ্টি কেন হবে? আকাশে মেঘ জমেছে তাই বৃষ্টি হবে, সেটা তো আপনার জানার মতো জ্ঞান তো আপনার থাকতে হবে। তো ওইখানে আমাদের বাংলাদেশ এই পৃথিবীর 188টা দেশের উপরে দেশ আছে বর্তমানে। তো আমাদের বাংলাদেশকে বিশ্ব দরবারে তাদেরকে তুলে ধরছে কারা? তার মধ্যে একজন হচ্ছে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট টিমের যে ক্যাপ্টেন, জাতীয় টিমের জনাব আকরাম খান। এই আকরাম খান কিন্তু আসিফ সাহেবের এই মিটিংয়ে ছিল, আমাদের যে মাননীয় উপদেষ্টা বর্তমান। এই মিটিংয়ে আমি দেখলাম উনি, আসিফ সাহেব তো সে হতে পারে মন্ত্রী, কিন্তু সে একজন উপদেষ্টা মানে একজন মন্ত্রীর পদমর্যাদা, যদিও তারা নির্বাচিত নয়। এখন এখানে আমার যে একটা কষ্টের বিষয়, এখানে আকরাম খানের হাত দিয়ে সারা পৃথিবীর মানুষ চিনছে যে না, বাংলাদেশে অর্থাৎ আইসিসি ক্রিকেট, বাংলাদেশ আন্তর্জাতিক বাজারের যে ক্রিকেটে চান্স পায় এটা আকরাম খানের হাত ধরে। তো এখানে আকরাম খান দাঁড়িয়ে বলল যে আসসালামু আলাইকুম স্যার, আমি আকরাম খান। ওই সময় কিন্তু অবশ্যই এই আসিফ সাহেবকে কিন্তু হাত বাড়িয়ে তার অন্তত মিনিমাম একটা মানে তার একটা সম্মান প্রদর্শন করা উচিত ছিল। বাংলাদেশে সিনাই থেকে কিছু নায়ক আছে, এদেরকে আমরা ভুলে না যাই। পরবর্তী পয়েন্টটা আমরা দেখলাম 15 আগস্ট ধানমন্ডি 32 নম্বরের বাসায়। আপনাদেরকে বলি, আপনারা দেখবেন যে যুগে যুগে কিছু মানুষ আর আসবে না। নজরুল আর আসবে না, রবীন্দ্রনাথ ঠাকুর আর আসবে না, কবি কায়কবাদ আর আসবে না, জসীমউদ্দিন আর আসবে না, অনেক শিল্পী আছে, সতীনাথ মুখোপাধ্যায় আর আসবে না, নজরুল সঙ্গীতের এই জনকগুলো আর আসবে না, সোহরাব হোসেন আর আসবে না, ফিরোজা বেগম আর আসবে না, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসবে না, সেই মুঘল সম্রাটরা আর আসবে না, ইংরেজরা আর আসবে না। তো মাঝখান থেকে দেখেন তাদের গাড়ি ব্রেক করলেও কিন্তু কিছু দূর যায়। অনেক ব্যক্তি আছে, সে আইনস্টাইন মরে কোথায় চলে গেছে, তার থিওরি বাদে এখন একটা বোমা তৈরি হয় না, পারমাণবিক বোমা তৈরি হয় না তার থিওরি বাদে। তো এখন এখানে দেখেন যে 32 নম্বর বাসার সামনে এইখানে বঙ্গবীর কাদের সিদ্দিক, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটা কে ভাঙলো? যে জামাত ভাঙুক, বিএনপি ভাঙুক, বা আওয়ামী লীগ ভাঙুক না কেন, অথবা শিবির হোক, যে রাজনৈতিক দল হোক, বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন আমরা ছাত্র, শিক্ষক, যেই হয় না কেন, এটা কিন্তু মারাত্মক একটা খারাপ কাজ হয়েছে। ওনাকে বঙ্গবীর বলা হয়। আর একটা বিষয় ওখানে দেখলাম, 65 থেকে 70 বছরের একজন বৃদ্ধ, যার মুখে একেবারে চাপ দাড়ি, একেবারে এগুলো আর বেশি দিন বাঁচবে না আমাদের গড়াই অনুযায়ী। এই মানুষটাকে কান ধরে উঠবাস করানো হচ্ছে। কারা উঠবাস করালো? বর্তমান এই যে কর্মকাণ্ডগুলো, আর একটা শ্রেণী, সকলেই না, একটা শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি প্রমাণ দিতে পারবো, আমার কাছে ফোন নাম্বার আছে, সকলে না, একটা শ্রেণীর ছাত্রছাত্রী আছে, তারা মনে করছে যে আমরা এই দেশটাকে স্বাধীন করছি। আসলে কিন্তু তা নয়। আমি সাধারণ মানুষকে বলছি, প্রত্যেকটা মিছিলের ভিডিও ফুটেজ দেখবেন, সেখানে প্রতি 100 জনের ভিতরে দেখবেন অন্তত 40 থেকে 50 জন আছে সাধারণ মানুষ, যারা বিভিন্ন পেশায়। ইভেন আমি শিক্ষক, আমিও ছিলাম। লাস্টে আমি যে ছিলাম তার একটা ভিডিও ফুটেজ অথবা স্টিল পিকচার আপনাদেরকে দিয়ে দিব আমি। তো এখন এইখানে আর একটা কষ্টের বিষয় বলি, 1250 শতাব্দীর পরপরই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আসলে দেশ শাসন করছে। তখন কুতুবউদ্দিন আইবক এই ভারতবর্ষ শাসন করছে। মুঘল সম্রাটরা 300 বছর শাসন করলো, তারপরে ইংরেজরা 200 বছর শাসন করলো, ব্রিটিশরা, সব মিলায়ে শাসনের উপরে আসি বর্তমানে আমরা সাধারণ মানুষ। এখন গত 10-15 বছরে বাংলাদেশ থেকে, এই ছাত্র সমাজ থেকে কয়টা বিজ্ঞানী তৈরি হয়েছে? আমাকে একটু বলেন। কয়জন মরণঘাতী ব্যাধির প্রতিষেধক আবিষ্কার করছে বলেন? যেই আসছে বাংলাদেশে, সেই বাংলাদেশের মানুষকে শাসন করতে চাচ্ছে কেন? এটা কেন শাসন করছে? কেন শাসন করা বাদ দেন, শোষণ করা বাদ দেন। ছাত্ররা সুন্দর একটা দায়িত্ব নিয়ে মাঠে নামছে। আমি মনে করি 17 বছর বিএনপির ক্ষুধা, 17 বছর আওয়ামী লীগ ভিমসে ইনকাম করছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে তারা অনেক সম্পদ গড়ছে। এখন আমি ছাত্র সমাজকে বলবো, আপনারা এই ভুলে দয়া করে পা দিবেন না। এখানে একজন শিক্ষক হিসেবে বলছি
এখানে আপনি লক্ষ্য করেন, মাশরাফি খেলাধুলায় ছিল ভালো ছিল, রাজনীতিতে গেল ছেলেটা কিন্তু শেষ পৌঁছে গেছে। সাকিব আল হাসানের একই অবস্থা। ফেরদৌস নায়ক ছিল, হঠাৎ বৃষ্টি সিনেমা দিয়ে তার বাংলাদেশ ভারতে তার চরম একটা জনপ্রিয়তা, সে কিন্তু এখন মানুষ তাকে ঘৃণা করে। বাংলাদেশের প্রথম যে মহিলা পাইলট সে কিন্তু এই ফেরদৌসের ওয়াইফ। এখন সব মিলিয়ে রিয়াজ কিন্তু ভালো একটা নায়ক, তাকে এখন দেখাই যায় না। তো এখন এই যে একটা হিংসা, গ্লানি, একটা ঘৃণা, আজকে এইটা থাকবে কেন আমাদের ভিতরে? আমরা তো সব কিছুর ঊর্ধ্বে যে আমরা হিউম্যান বিং, আমরা মানুষ। এখন এইখানে আমাদের, আবারও বললাম, ভালো রাজনীতিবিদ হলে তার একটা পরিপক্কতার একটা বয়স আছে, আর ভালো অর্থনীতিবিদ হলেও তাকে গবেষণা করতে হবে। ধাম করে একটা অর্থনীতিবিদ হয় না। আজকে বাংলাদেশের হাজার হাজার, আপনি আজকে আপনি লাইন দেন, দেখবেন যে বাংলাদেশে অন্তত একটা না, অন্তত প্রত্যেক দিন 5,000, 10,000, 20,000 মানুষ ইন্ডিয়ায় যাচ্ছে শুধুমাত্র চিকিৎসা নিতে। এগুলো কি তাহলে ভালো একজন ডাক্তার তৈরি হচ্ছে না, ভালো একজন অর্থনীতিবিদ তৈরি হচ্ছে না, ভালো একজন রাজনীতিবিদ তৈরি হচ্ছে না, ভালো একটা মেডিসিন আবিষ্কার করছে না? আমাদের সব দিক থেকে আমরা পিছানো। এখন ছাত্রছাত্রীদেরকে আমরা যখন বলছি সেনাবাহিনী বেরাকে ফিরে যাবে, সুষ্ঠু নির্বাচন হবে, ছাত্রছাত্রীদেরকে আমার রিকোয়েস্ট যে আপনারা সকলেই পড়ার টেবিলে যান, রিসার্চের টেবিলে যান, রিসার্চের জন্য ল্যাবে যান, ইউনিভার্সিটিতে যান, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে গবেষণা করেন, বিভিন্ন ক্ষেত্র থেকে এই দেশের মানুষকে আপনারা মুক্ত করেন। আর যেমন ছাত্ররা আবাসিক হোটেল তল্লাশি চালাচ্ছে, কেন? এটা তো ছাত্রদের দায়িত্ব না, এটা পুলিশ আছে, প্রশাসন আছে, বরঞ্চ তারা একটা রিপোর্ট দিক যে এটা করতে হবে, ওইটা হবে, এটা হবে না, ইত্যাদি ইত্যাদি। এখন তো আমি আশা করব আমরা সকল বিভেদ ভুলে যে আমরা সকলে এক হব। আমাদের কোনো মা বোন ভাই যে হোক না কেন, কাউকে যেন এই রাজনীতির কারণে দেশ ছাড়তে না হয়, কারোর ঘর বাড়িতে যেন আগুন না জ্বলে, কারোর মারকোল যেন খালি না হয়, এই জিনিসটা মাথায় রাখবো। দিন শেষে আমরা মানুষ। এক দল গেলে আর এক দলের ঘর বাড়ি ভাঙচুর করা, আগুন লাগানো, এগুলো থেকে আমরা বের হয়ে আসি, আমরা সুস্থ রাজনীতি চর্চা করি। আর ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলবো, আমাদের প্রথমেই আপনাদের দাবি ছিল যে যেই কোটা সংস্কার করা, তারপরে আমাদের যে প্রধানমন্ত্রী পদত্যাগ, সেটাও হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে যেমন চট্টগ্রামে অলরেডি এক সমন্বয়কদের একটা কমিটি বাতিল করছে, তারা পদত্যাগ করছে। ঠিক তেমনি এখানে শোনা যাচ্ছে স্কুলে কমিটি হবে। 18 বছরের নিচেই কোনো ছেলে মেয়েকে আপনারা দয়া করে স্কুল কলেজে কমিটি করে রাজনীতিতে তাদেরকে নিয়েন না। এটা আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। আপনারা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে বলছি, প্লিজ আপনারা ছাত্রছাত্রীদেরকে 18 বছরের নিচে, বিশেষ করে হাই স্কুল কলেজ, এইখানে কোনো কমিটি তৈরি করেন না। আপনারা বলছেন যে রাজনীতি হবে না, রাজনীতি ইউনিভার্সিটিতে বা শিক্ষাঙ্গনে রাজনীতি দরকার নাই, তাহলে আপনারা শিক্ষাঙ্গনের নিয়ে আপনারা কমিটি দিচ্ছেন কেন? আপনারা এগুলো করেন না প্লিজ। এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে দেন, তারা কি করবে। দেখেন, সুশীল সমাজ বড় বড় কথা বলে, এখানে অনেকে আছে জামাত ইসলাম, তারপরে জামাত ইসলাম একবার নিজেরা ভোট করলো, তারা কিন্তু আসন পাইছিল অনলি 4টা। বিএনপির সাথে যাওয়ার কারণে তারা পরবর্তীতে আসন পায় বেশি। এখন এখানে আমাদের কিছু কিছু ব্যক্তি, আমি নাম ধরে বললাম না, শুধু এতটুকু বলি, ঢাকার বুকে যারা সবসময় যে সুশীল সমাজ কথা বলে আসছে, তারা কিন্তু নিজেদের এলাকায় নির্বাচন করে একটা আসনে পায় না। মানে বিশ্বাস করেন, এই ভিপি নুরও যদি নিজ এলাকায় দাঁড়ায়, কোনো দলে যদি সাপোর্ট নেয় না, এ কিন্তু ভোটে পাশ করবে না। কারণ একটা এলাকায় যদি আওয়ামী লীগ আর বিএনপি বাদ দেন, তাহলে কিছুই থাকে না। এশিয়া মহাদেশে ভূ রাজনীতি আপনাদেরকে বিশ্বাস করতে হবে। এখানে গান্ধী পরিবার বাদ দিলেই ভারতের রাজনীতি থাকবে না, ভুট্টো পরিবার বাদ দিলে পাকিস্তানের রাজনীতি থাকবে না, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি বাদ দিলে বাংলাদেশের রাজনীতি থাকবে না। সুতরাং মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছু বাদ দিয়ে আমাদের যে ধর্ম পেশার লোকজন আসে, আমরা সবাই প্রত্যেকের ভাই এক অপরের কাঁধে কাঁধ মিলিয়ে চলার চেষ্টা করব, এবং আমরা যে কোনো বিষয় ভালো মতো কেস স্টাডি করে আমরা সেটা করার চেষ্টা করব। বাঙালি আবেগপ্রবণ, আবেগের উপর বশবর্তী হয়ে আমরা কোনো রকম নৈরাজ্য কোনো কিছু করব না, ভালোটাই আমরা করব, যেখানে দেশের মানুষ সকলে ভালো থাকবে, সুখী থাকবে। এবং আবারও বললাম, মা যেমন মার কোলে যেমন একটা শিশুর সৌন্দর্য ফুটে ওঠে, ঠিক তেমনি ছাত্র থাকবে ছাত্রর জায়গায়, ছাত্রী থাকবে ছাত্রীর জায়গায়, প্রত্যেকটা পেশাজীবী থাকবে তাদের জায়গায়, রাজনীতিবিদ থাকবে তাদের জায়গায়। যখন আপনারা ছাত্ররা রাজনীতিতে আসবেন, তখন হিউজ পরিমাণ ম্যাচুড হয়ে রাজনীতিতে আসেন,
যাতে করে আপনারা সুন্দরভাবে সাবলীলভাবে সব কিছু সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন, অর্থাৎ সঠিক প্রবলেম আইডেন্টিফাই, সঠিক সলিউশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।